হলিউড সিনেমা আমরা সবাই দেখি। আর এই যে সিনেমাগুলো আমরা দেখি এর প্রধান যে বিষয়টা থাকে তা হলো সিআইএ, কভার্ট অপস, টেররিস্ট নিধন। এই জিনিসগুলোই দেখবেন সবকটা সিনেমাতেই বেশিরভাগ অংশটাই ক্যাপচার করে থাকে। আজ এইরকমই একটা সিনেমা নিয়ে আমি আলোচনা করব। দ্য গ্রে ম্যান হলো এইরকম একটা সিনেমা। গল্পের নায়ক জেন্ট্রি, যার সামনে বসে আছে এই দৃশ্যে ডোনাল্ড ফিটজরয়। ডোনাল্ড ফিটজরয় হচ্ছেন একজন সিআইএ নেগোসিয়েটার, যার কাজ হলো জেলের কয়েদিদেরকে বা তাদের সাথে নেগোসিয়েট করে তাদেরকে ব্ল্যাক সাইটে ট্রেনিং দিয়ে টেররিস্ট এলিমিনেট করার জন্য ফরেন কান্ট্রিতে বা পুরো ইউরোপে তাদেরকে অ্যাক্টিভেট করে রাখা। প্রথম দৃশ্যটা এইভাবে শুরু হয় এক জেলের কয়েদিকে দিয়ে, যাকে কনভিন্স করছেন ডোনাল্ড ফিটজরয়। তিনি তাকে বলছেন যে তোমার যেহেতু পেরোল হবে না এবং তুমি মার্ডার কেসে জেলে বন্দি 2031 সাল পর্যন্ত, তাই এই প্রোগ্রামের বা সিয়েরা নামক যে কোভার্ট অপস তৈরি করার যে প্রোগ্রামটা আছে এর হিস্সা তোমাকে হতেই হবে। কারণ যদি তুমি জেলের বাইরে যেতে যাও, নিজের মুক্তি তুমি চাও, নিজের রিলিজ চাও, তাহলে তোমাকে এই প্রোগ্রামের হিস্সা হতেই হবে। এবং তোমার কাছে না করার কোনো কারণ নেই, কারণ তুমি যদি না করো তাহলে তোমাকে এখানেই 2031 পর্যন্ত থেকে যেতে হবে বা তারও বেশি তোমাকে থাকতে হতে পারে। তাই জেন্ড্রির কাছে কোনো রকম অপশন না থাকে, ফিটজরয়ের সিয়েরা প্রোগ্রামের সেই হিস্সা হয়ে যেতে সাইন করে দেয় এক ডকুমেন্টস। সিন শিফট হয়ে পৌঁছে যায় 18 বছর পরের একটি দৃশ্যে, যেখানে আমরা দেখি একটি নিউ ইয়ার্স ইভের প্রস্তুতি চলছে এবং সেখানে প্রধান এজেন্ট হিসাবে উপস্থিত সিয়েরা 6। অর্থাৎ জেন্ড্রি আর জেন্ড্রি নেই, তাকে ব্ল্যাক সাইটে ট্রেন দিয়ে সিআইএ তাকে তৈরি করেছে সিয়েরা 6 অপারেশনের একজন কভার্ট অফিসার। তার কাজ কি এই নিউ ইয়ার্স ইভের পার্টিতে? তার কাজ হলো ডাইনিং কার, অর্থাৎ একজন রোগ এজেন্ট, যার প্রধান কাজ হলো সিআইএর যে সমস্ত গুপ্ত তথ্য বা ইম্পর্টেন্ট ডেটা শত্রুপক্ষের হাতে হ্যান্ড ওভার করা বা বেঁচে দেওয়া। এবং সিআইএ তাদের ইনফরমেশন অনুযায়ী তাদের প্রত্যেক কটা টপ এজেন্টকে এই অনুষ্ঠানে পাঠানো হয় তাকে মেরে দেওয়ার জন্য। সিয়েরা 6 অর্থাৎ জেন্ড্রি এখানে উপস্থিত তার ব্যাকআপ টিম সমেত, যেই ব্যাকআপ টিমে আছে নো টাইম টু ডাই এর খ্যাত অভিনেত্রী অ্যানা ডি আর্মস, যার এই সিনেমার চরিত্রের নাম মিরান্ডা। এছাড়াও আরো অনেক ব্যক্তিত্ব। তারা সব কিছু ফিল্ডিং সাজিয়ে ফেলেছে ডাইনিং কারকে মারবে বলে। কিন্তু যখনই সিয়েরা 6 বা জেন্ড্রি বা S6 তাকে মারার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছে, হঠাৎই তাদের সামনে চলে আসে একটি ছোট্ট বাচ্চা। যখন সে অ্যাবর্ট করতে চায় মিশন, তখন সিআইএ এর চিফ ড্যানি কারমাইকেল তাকে বলে তুমি শট নাও, কারণ বাচ্চাটার পরোয়া করতে হবে না। কিন্তু S6 সেই স্থান থেকে অ্যাবর্ট করে এবং এই মিশনটাকে অ্যাবর্ট করার সময় তিনি S4 এর পিছু নেন। অর্থাৎ ডাইনিং কার যিনি আছেন তিনিও একদিন সিয়েরা প্রোগ্রামের অংশ ছিলেন, যার নাম ছিল S4। এবং এটা সিয়েরা 6 বা S6 জানতে পারে যখন তার পিছু করার আগে সে ইমার্জেন্সি অ্যালার্ম বাজিয়ে দেয় এবং এর ফলে ডাইনিং কার বা S4 এর যত বডিগার্ড ছিল তাদেরকে একে একে সে পেছন থেকে মারতে থাকে। এবং শেষমেশ যখন একটি বোতলের শব্দে তারা অ্যালার্ট হয়ে যায়, তখন তার S6 বা সিয়েরা 6 এর উপর ঝাঁপিয়ে পড়ে তার বডিগার্ডরা। তাদের মধ্যে কিছুক্ষণ হ্যান্ড টু হ্যান্ড ব্যাটেল হতে থাকে, কিন্তু সেখান থেকে পালিয়ে যায় খুবই ধূর্ত চালাক S4 বা ডাইনিং কার। তিনি আশ্রয় নেয় একটি ফায়ার ক্র্যাকার্সের নজলের সামনে, কিন্তু ক্ষিপ্র গতি সম্পন্ন S6 বা সিয়েরা 6 এর কাছে তার দৌড় কিছুই ছিল না। সে তার পিছু করতে করতে সেই স্থানে গিয়ে পৌঁছায় এবং সেখানে প্রমাণ করে যে সেই 18 বছর ধরে তাকে ব্ল্যাক সাইটে কি স্কিল শেখানো হয়েছে। সে S4 কে মারার আগে তার থেকে জানতে পারে যে সেও একদিন সিয়েরা 4 প্রোগ্রামের অংশ ছিল এবং তাকে সিআইএ এর চিফ ড্যানি কারমাইকেল এইভাবে মেরে দিতে চেয়েছে। কেন? কারণ সে চেয়েছে যে ড্যানি কারমাইকেল এক্সপোজ হোক। সে কোনো সুপুরুষ নয়, সে কোনো দেশভক্ত না, তার কাজ হলো তার নিজস্ব হিটিং স্কোয়াড চালানো সিআইএ এর ভেতরে। এবং তিনি যেহেতু এই ইনফরমেশন গুলো কালেক্ট করেছিল যাতে এগুলো বেকার না যায় তার জীবনের সাথে, সে মরার আগে এটি হ্যান্ড ওভার করে দেয় S6 এর কাছে। S6 এটিকে লুকিয়ে পকেটে নিয়ে নেয়। এর পরের দৃশ্যে আমরা জানতে পারি যে সেই স্থানে এসে উপস্থিত হয় মিরান্ডা। সেই স্থানের সমস্ত ইনফরমেশন সিআইএ চিফ ড্যানি কারমাইকেলের কাছে ফোনে পাঠিয়ে দেয়, কিন্তু সেই স্থান থেকে তড়িঘড়ি সেই স্থান ত্যাগ করে বেরিয়ে চলে যায় S6 বা জেন্ড্রি বুঝতে পেরে গেছিল যে এই ডেটাটা সহজেই সিআইএ চিফ ড্যানি কারমাইকেলকে দেওয়া উচিত নয়, কারণ S4 তাকে বলে গেছে সিয়েরা প্রোগ্রাম হলো এমন একটা প্রোগ্রাম যেখানে আজ আমাকে মারছে কাল তোমাকেও মারছে। এই জন্য S6 বা জেন্ড্রি কি করে, সেই ছোট্ট পেনড্রাইভটি নিয়ে একটি সাইবার ক্যাফেতে চলে যায় এবং সেখানে গিয়ে সে একটি এনভেলপের মধ্যে করে একটি স্পিড পোস্ট বা কুরিয়ার করে দেয় কোনো এক অজানা অ্যাড্রেসে।
ড্যানি কারমাইকেল কন্ট্যাক্ট করে সিয়েরা 6 কে, তাকে জিজ্ঞাসাবাদ করে যে সে S4 এর কাছ থেকে বা ডাইনিং কারের কাছ থেকে কোনো রকম অ্যাসেট পেয়েছে কিনা বা কোনো রকম ডিভাইস তার শরীর থেকে পাওয়া গেছে কিনা। তার উত্তর খুব একটা এক্সপেক্টেড ছিল না ড্যানি কারমাইকেলের কাছে। সে বুঝতে পেরে গেছিল যে S6 বা জেনরি বা সিয়েরা প্রোগ্রামের এই এজেন্ট কিছু একটা তার কাছ থেকে লুকোনোর চেষ্টা করছে। এবং এরপর জেনরি তাকে বলে বা S6 তাকে বলে যে আমরা কি কোনো সিকিউর লাইনে কথাবার্তা বলতে পারি। সম্পূর্ণ নাকচ করে দেয় ড্যানি কারমাইকেল। তাকে বলে যে তোমাকে শীঘ্রই হেড অফিসে এসে দেখা করতে হবে। কিন্তু S6 খুবই চালাক, সে বুঝতে পেরে গেছিল যে এই ডেটা বা অ্যাসেট নিয়ে কখনোই সিআই এর হেড অফিসে যাওয়াটা উচিত হবে। সিআই প্রোগ্রাম বা এই সিয়েরা প্রোগ্রামের চিফ যিনি ছিলেন বা যিনি সিআই এর চিফ ছিলেন ড্যানি কারমাইকেল, তিনি তখন বুঝতে পেরে যান যে নিশ্চয়ই কোনো ডিভাইস S6 পেয়েছে যেটা সে সিআইএ কে হ্যান্ড ওভার করতে চাইছে না। কারণ কি জিনিস তার কাছে আছে একমাত্র জানতো ড্যানি কারমাইকেল, এবং এটি যদি ওপেন মার্কেটে চলে আসে তাহলে তিনি এক্সপোজ হয়ে যাবেন। তখনও সিনেমায় জানা যায়নি ঠিক ওই ডিভাইসটার মধ্যে ঠিক কি লুকিয়ে আছে। এরপর আমরা দেখি যে ড্যানি কারমাইকেল বাধ্য হয়ে এক অ্যাসাসিন, এক সাইকোপ্যাথকে ফোন করে, যিনি হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে পাস করেছেন। তার নাম কি? তিনি হলেন ক্যাপ্টেন আমেরিকা খ্যাত ক্রিস ইভান, বা ক্যাপ্টেন আমেরিকার মেন চরিত্রে যিনি অভিনয় করেছেন, এখানে তার কথা আমি বলছি। তিনি এখানে প্রোটাগনিস্ট বা ভিলেন চরিত্রে অভিনয় করছেন। তাকে ড্যানি কারমাইকেল কল করেন, এখানে তার নাম লয়েড হ্যানসেন। তাকে কল করে S6 কে ধরার দায়িত্ব দেওয়া হয় এবং এই অ্যাসাইনমেন্টটা লয়েড হ্যানসেন সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করে নেয়। এবং ড্যানি কারমাইকেল তখন তাকে একটি প্রশ্ন করে যে S6 খুবই চালাক, তুমি তাকে খুঁজবে কি করে? তখন লয়েড হ্যানসেন খুব ভালো একটা জবাব দেয়, যেটা সবাই করে থাকে বর্তমান সমাজে, যে যদি কাউকে খুঁজতে চাও তাহলে তার একটা উইক পয়েন্ট খুঁজে বার করো, সেই উইক পয়েন্টটা খুঁজে বার করে সেটাকে টিপে ধরো, ব্যাস খেল খতম, তাহলেই তাকে তুমি হাতের কবজায় পেয়ে যাবে। এরপর আমরা কি দেখি? এরপর আমরা দেখি যে S6 তার প্রধান নেগোসিয়েটার ডোনাল্ড ফিটজরয়কে কন্ট্যাক্ট করছেন এবং তাকে ফোন করে বলছেন যে সে যেন তাকে একটা সেফ পাসেজ দেয়, যাতে এই অবস্থা থেকে তাকে এক্সট্রাক্ট করে তার দেশে ফিরে নিয়ে যাওয়া হয়। এটা শুনে ফিটজরয় রাজি হয়ে যায় এবং তিনি তাকে একটি কোঅর্ডিনেটস পাঠান যে এই ঠিকানায় চলে গেলে তোমার জন্য একটা এয়ারক্রাফট এবং টিম রেডি আছে তোমাকে এক্সট্রাক্ট করবে বলে। এবং সেখান থেকে একটি অটোতে করে S6 কি করে সেই স্থানে পৌঁছে যায় এবং সিপাহীরা তাকে প্রশ্ন করে এবং প্রশ্নের সঠিক উত্তর দেওয়াতে সিপাহীরা তাকে সেই এয়ারক্রাফটে তোলে এবং সেই স্থান থেকে বেরিয়ে যায় নিজেদের ঠিকানার দিকে। লয়েড হ্যানসেন কিন্তু ততক্ষণে নিজের চক্রভুহের জাল চারিদিকে পেতে ফেলেছে। তিনি বুঝতে পেরে গেছেন সেই কমজোর বা উইক পয়েন্টটা। এক ফিউনারালে যেখানে ডোনাল্ড ফিটজরয় উপস্থিত ছিলেন, তিনি সেখানে উপস্থিত হন এবং ফিটজরয়কে ব্ল্যাকমেল করেন এই বলে যে আপনার তৈরি এক অ্যাসাসিন বা ট্রেন্ড অফ S6 বা সিয়েরা 6 বা জেনরি একটা ভুল করে ফেলেছে। সেটা হলো সে সিআই এর এক কোভার্ট অপসের কিছু ডেটা বা অ্যাসেট নিয়ে পালিয়ে গেছে এবং সেটা যদি সে হ্যান্ড ওভার না করে তার ভরপাই তোমাকে করতে হবে। হয় তোমাকে বলতে হবে সিয়েরা 6 কে আমরা কোথায় পাবো, না হলে তোমার ভাগ্নিকে, যার নাম ক্লেয়ার, তাকে আমরা কবজা করে রেখেছি, তাকে বেচারা মেয়ে, তাকে মরতে হবে। তাই আমাকে বলে দাও সিয়েরা 6 বা S6 কোথায় আছে, না হলে আমি এক্ষুনি অর্ডার পাস করছি তোমার ভাগ্নিকে মেরে দেওয়ার জন্য। এবং তাকে একটি গাড়ি করে নিয়ে যায় অজানা এক গন্তব্যে, যেখানে আমরা দেখতে পারি গাড়িতে যেতে যেতে বাধ্য হয়ে সিকিউর লাইনে কল করে ফিটজরয়। এয়ারক্রাফটের যিনি চিফ ছিলেন তাকে ফোন করে বলে যে S6 কে তারা যে এয়ারক্রাফটে করে নিয়ে আসছে তাকে যেন তারা এয়ারক্রাফটের মধ্যেই মেরে দেয় এবং এই পুরো প্রসেসটা যাতে পেনফুল না হয়, মানে তাকে খুব বেশি যাতে কষ্ট না দেওয়া হয়। এবং সেই এয়ারক্রাফটে থাকা চিফ তখন কি করে, একটি ছুরি তুলে নেন। তিনি ভেবেছিল হয়তো S6 কে মেরে দেওয়া খুব সহজ, কিন্তু ব্ল্যাক সাইটে সিআইএ যাদেরকে ট্রেনিং দেয় তাদেরকে মারা এত সহজ নয়। অর্ডিনারি সিপাহীদের থেকে তারা সম্পূর্ণ আলাদা হয়, তাদের ট্রেনিং প্রসেস পুরো আলাদা হয় এবং এই অ্যাকশন সিকোয়েন্সে আমরা সেটাই দেখতে পারি। তারা 6-7 জন সিপাহী ভেবেছিল যে একজনকে মেরে ফেলা খুব সহজ হবে, যেহেতু তারা উড়ন্ত এয়ারক্রাফটের মধ্যে গুলি চালাতে পারবে না, কারণ গুলি যদি মিস করে, একটা গুলি যদি কোনো এয়ারক্রাফটে লেগে যায় বা কোনো ছিদ্র হয়ে যায়, তার এয়ার প্রেসার কতটা ভয়ঙ্কর হতে পারে তারা জানতো। এই জন্য তারা চুপচাপ ছুরি নিয়ে S6 কে মারতে যায়। কিন্তু S6 আগে থেকেই তৈরি ছিল যে কোনো পরিস্থিতির মোকাবেলা করার জন্য, কারণ তিনি জানতো যে আমাকে যে কেউ মেরে দিতে পারে, তাই আমার ঘুমোলে চলবে না। সে একটি গ্যাস সিলিন্ডার নিয়ে শুয়েছিল এবং যখনই তারা এগিয়ে যায় তাকে শেষ করে দেবে বলে বা এলিমিনেট করে দেবে বলে, সে সঙ্গে সঙ্গে সেই গ্যাসটি রিলিজ করে দেয়। এবং তার স্কিল সেট, তার হ্যান্ড টু হ্যান্ড ব্যাটেল যে টেকনিক আছে তা তো আমরা দেখেই ফেলেছি এবং সে শুরু করে দেয় তার স্কিল সেট দেখানো। সে একের পর এক সিপাহীদেরকে ধরাশায়ী করতে থাকে, চলন্ত বা উড়ন্ত
এয়ারক্রাফটের মধ্যে হঠাৎই একটি গুলি চলে যায় এবং এই উড়ন্ত এয়ারক্রাফটের মধ্যে কোনো ছিদ্র হলে প্রেসারটা যে কি হতে পারে তা আমরা এই অ্যাকশন সিকোয়েন্সে দেখতে পারি। আমরা দেখতে পারি যে একজন অর্ডিনারি সিপাহী এবং একজন কভার্ট অপসের পার্থক্য এই অ্যাকশন সিকোয়েন্সে। এয়ার প্রেসার যখন বেড়ে যেতে থাকে তখন কি হয়, সেই এয়ারক্রাফটের মধ্যে আগুন লেগে যায় এবং একের পর এক সিপাহী যারা ছিল তারা প্যারাশুট নিয়ে সেই প্লেন থেকে ঝাঁপ দিতে থাকে। জেনরি কি করে তখন, বা S6 কি করে তখন, তিনি কোনো রকম প্যারাশুট না নিয়েই তিনি সেই জ্বলন্ত এয়ারক্রাফট থেকে ঝাঁপিয়ে পড়ে। তার এতটাই কনফিডেন্স কি করতে হবে পরবর্তী ধাপে সে জানতো। সে কি করে, কার কাছে প্যারাশুট আছে এটা উড়ন্ত অবস্থাতেই সে লক্ষ্য করে এবং তার দিকে এগিয়ে যায়। এয়ারের মধ্যে থাকাকালীনই সে এক প্যারাশুট নিয়ে যে ইজেক্ট করছে তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং যখন তিনি ল্যান্ড করেন তখন তিনি দেখতে পান তিনি তুর্কি নামক দেশের এক অজানা এক কোঅর্ডিনেটস বা লোকেশনে তিনি পৌঁছে গেছেন। এক্সট্রাকশন পয়েন্টে পৌঁছানোর আগেই এয়ারক্রাফটে এরকম একটা ঘটনা হওয়ার ফলে জেনরি একটু অন্য মনে হয়ে যায়। সে শত্রুর বা মৃত সিপাহীর থেকে একটি ফোন কালেক্ট করে এবং তার পৃথিবীতে একটি মাত্র কন্ট্যাক্ট ছিল, তাকে কল করে, আর তিনি হলেন ফিটজরয়। এবং ফিটজরয় তখন লয়েড হ্যানসেনের কবজায়। ফোন আসতেই লয়েড হ্যানসেন তাকে বলে স্পিকারে ফোন দিয়ে কথা বলতে এবং এই কথোপকথন চলাকালীন হঠাৎই লয়েড হ্যানসেন তাদের মাঝে বলে ওঠে যে তোমাকে খুব শীঘ্রই, তুমি যে ডেটা বা অ্যাসেটটা নিয়েছো CIA এর ডেটা, ওটা তোমার কাছে ওটা থাকা মোটেও উচিত না। তুমি যদি এটা হ্যান্ড ওভার না করো তোমাকে খুব শীঘ্রই মরতে হবে। এর উত্তরে একটি মজার জবাব দেন S6। তিনি তাকে বলেন, বা লয়েড হ্যানসেনকে তিনি উত্তরে জানান যে তিনি যে ধমকিটা দিলেন না, এই ধমকি শুনে তিনি একটুকুও ভয় পেলেন না এবং এই বলে তিনি ফোন কেটে দেন। এবং ফোন কেটে দেওয়ার পর ফিটজরয়কে লয়েড হ্যানসেন জানায় কোনোভাবেই এ বাঁচতে পারবে না, কারণ পুরো ইউরোপে যত অ্যাসাসিন বা কোভার্ট অপস আছে যে লয়েড হ্যানসেনের হয়ে কাজ করে তাদের সবাইকে তিনি অ্যাক্টিভ করে দিয়েছেন। বেশিক্ষণ না, কিছুদিনের মধ্যেই S6 কে আমরা ধরাশায়ী করে ফেলবো। দৃশ্যে আবার 2 বছরের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আমরা দেখি প্রথম যে অ্যাসাইনমেন্টটা S6 কে দেওয়া হয় তা হলো ফিটজরয় নিজের ভাগ্নিকে বাঁচানোর বা ক্লেয়ারকে বাঁচানোর একটা অ্যাসাইনমেন্ট, যেখানে আমরা দেখি যে তৎকালীন CIA চিফ মার্গারেট এবং CIA নেগোসিয়েটর ফিটজরয় একটি রুমে বসে আছেন এবং সেখানে ডাকা হয় S6 কে এবং তাকে যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয় তাতে বলা হয় যে হংকং এর যে সেফ হাউসটা আছে ফিটজরয়, যেখানে তার ভাগ্নি ক্লেয়ার থাকেন, সেই অ্যাড্রেসটা CIA এর কেউ লিক করে দিয়েছে এবং তার ভাগ্নিকে মেনে দিতে পারে। এই জন্য কি হয়, S6 কে সেই অ্যাড্রেসে যেতে হবে এবং তার ভাগ্নিকে বাঁচাতে হবে। এর উত্তরে জেনরি বা S6 তাকে বলেন, আমার কাজ তো মানুষকে পটল তোলানো বা পৃথিবী থেকে সরিয়ে দেওয়া, আমি তো বেবি সিটার না, আমি কাউকে বাঁচাতে যাব কেন? এবং জোর জবরদস্তি যখন তাকে এই অ্যাসাইনমেন্টটা দেওয়া হয় সে পৌঁছে যায় সেই হংকং এর অ্যাড্রেসে তার ভাগ্নিকে বাঁচানোর জন্য এবং এইখানে গিয়ে সে তার প্রথম অ্যাসাইনমেন্টে সে যে কতটা যোগ্য তার পরিচয় দেয়। কিভাবে? যেভাবে সে সেই চলন্ত বা উড়ন্ত এয়ারক্রাফটের মধ্যে অনেকগুলো সিপাহীকে নরকের খাদে পৌঁছে দিয়েছিলেন, ঠিক সেইভাবেই। ব্যাক টু প্রেজেন্ট ডে, আবার ফ্ল্যাশব্যাক থেকে বেরিয়ে আসে এবং এখানে আমরা দেখি যে তিনি তখন ভিয়েনাতে, অর্থাৎ টার্কির বর্ডার পেরিয়ে সে ভিয়েনায় পৌঁছে গেছে এবং সেখানে তিনি একটি সেফ বক্সে পৌঁছান যেখানে তার কিছু বিলঙ্গিংস, টাকা, গানস রাখা আছে একটি ব্যাগের মধ্যে এবং তিনি সেখানে গিয়ে সেগুলো কালেক্ট করেন। তিনি যেহেতু কভার্ট অপস এর একজন এজেন্ট, তাই তার কাছে কোথায় জালি পাসপোর্ট বানাতে হবে এই ইনফরমেশনগুলো দেওয়া থাকে। তিনি পৌঁছে যান সেই জালি পাসপোর্ট তৈরির এক ব্যক্তিত্বের কাছে, কিন্তু তিনি সেখানে গিয়ে বড় ভুল করেন। তিনি ভেবেছিলেন হয়তো জালি পাসপোর্ট বানিয়ে অন্য দেশে পৌঁছে যাবেন, কিন্তু না, জালি পাসপোর্ট যার কাছে বানাতে গেছিলেন সে কি করে, খুবই চতুরতার সাথে একটি পিঠলের মধ্যে জেনরিকে বা S6 কে বন্দি করে রাখেন এবং জেনরি বা S6 যখন সেই পিঠলের ওপরে রাখা ঢাকনা বা কাঁচের লিডের মধ্যে গুলি চালায় তখন সে জানতে পারে যে এটা বুলেট প্রুফ এবং ওপর থেকে সেই ব্যক্তি তাকে একটি কাগজ দেখান যেটি ইস্যু করেছিল লয়েড হ্যানসেন এবং সেখানে লেখা আছে যে তাকে যদি বা অর্থাৎ S6 কে ধরিয়ে দিলে সে পুরস্কার বাবদ 5 কোটি টাকা পাবে। গল্পের প্রধান চরিত্র S6 বা জেনরি কোনো সাধারণ অ্যাসাসিন ছিলেন না, তাকে সেইভাবেই ট্রেনিং দিয়েছিল CIA এবং সেই রকমই অপারেশন যেখানে অফিসিয়াল অ্যাক্সেস থাকে না সেই সব জায়গায় পাঠাবে বলে তাকে এইরকম ভাবেই স্কিলে তাকে দক্ষ করে তোলা হয়েছিল। পিট হলে বন্দি থাকা অবস্থাতেই S6 তার এসকেপ প্ল্যান ক্যালকুলেট করতে শুরু করে দেয় এবং এই একই সিকোয়েন্স আমরা দেখি যে যেখানে মিরান্ডাকে জার্মানির বার্লিনে একটি স্টেশনে তাকে ডাকা হয় এবং তাকে আমরা দেখতে পারি যে ড্যানি কারমাইকেল বা CIA চিফ তাকে জিজ্ঞাসাবাদ করছে ডাইনিং কার এবং
S6 এর সেই মিশন সম্বন্ধে, যে তার কাছে সত্যিই কি কোনো ডিভাইস আছে। এবং তাকে এখানে এও বলা হয় যে S6 হলো একটা ক্রিমিনাল, কারণ সিয়েরা প্রোগ্রামে যাদেরকে রাখা হয়, যেখানে সরকার অ্যাক্সেস পায় না অফিসিয়ালি, সেখানে তাদেরকে পাঠিয়ে সেই কাজ হাসিল করে নেওয়ার জন্যই এইরকম একটা মিশন শুরু হয়েছে। তাই তারা প্রত্যেকে ক্রিমিনাল, তাই তাকে বাঁচানোর কোনো কারণ নেই। এবং তখন ড্যানি কারমাইকেল বুঝতে পেরে যায় যে মিরান্ডা তার সাথে কোঅপারেট করছে না, এবং এই সময় তার ফোনে একটি মেসেজ পিং করে লয়েড, এবং তাকে কোথায় পাওয়া যাবে এটি তার চশমার মধ্যে ফ্ল্যাশ করতে মিরান্ডা দেখতে পেয়ে যায় যে কোথায় পৌঁছাতে হবে। এরপরে যখন সেই স্থান ছেড়ে তাকে জিজ্ঞাসাবাদ বন্ধ করে যখন ড্যানি কারমাইকেল বেরিয়ে যাচ্ছিল, তার আগে তাকে বলে যায় যেন এই বিল্ডিং ছেড়ে সে যেন কোথাও না যায়। এরপরে আমরা দেখছি একটি এয়ারক্রাফট বা একটি প্রাইভেট জেটের দৃশ্য, যেখানে ন্যাপ নিচ্ছে লয়েড হ্যানসন। তাকে তার এক এজেন্ট পেছন থেকে এসে জানায় যে তারা S6 কে খুঁজে পেয়ে গেছে, এবং তখন সে কি করে দুজন পাইলটকে বলে যে আমাদেরকে এক্ষুনি এখানে ল্যান্ড করতে হবে। কিন্তু সেই পাইলটগুলি বলে প্লেনে তো অনেক আসলা বারুদ বন্দুক আছে, আমরা এখানে ল্যান্ড করলে আমাদের লাইসেন্স নষ্ট হয়ে যাবে। তখন লয়েড হ্যানসন যেহেতু একজন সাইকোপ্যাথ, তিনিও বলতে গেলে একজন সাইকোলজিক্যাল ক্রিমিনাল, সে কি করে একটি গুলি গুজে দেয় এক পাইলটের পেছনে। এরপরে অপর প্রান্তে থাকা পাইলটকে সে বলে এবার তুমিও কি চাও তোমার সাথে এই ঘটনা হোক। তখন সেই পাইলটটি বাধ্য হয়ে ইমার্জেন্সি ল্যান্ডিং করতে শুরু করে। আলফা, ডেল্টা, ব্রাভো এই 3 রকম টিম নিয়ে স্বয়ং লয়েড হ্যানসন সেই কোঅর্ডিনেটস বা সেই অ্যাড্রেসে চলে যায় S6 কে ধরবে বলে। কিন্তু S6 কে ধরা কি এতটাই সহজ? সে তো প্রথম থেকেই সেই পিট হলে তার এসকেপ প্ল্যান ক্যালকুলেট করে নিয়েছিল। এবং এখানে আমরা কি দেখি, আমরা দেখতে পাই যে একটি গ্যাস পাইপ যেটাকে ভেঙে একটি কাঁচি দিয়ে প্রথমে কাটে, এবং তারপরে সেই গ্যাসটির পাইপটিকে ভেঙে সেই গ্যাস রিলিজ করে দেয় সেই পিট হোলে। এরপরে সেইখানেই থাকা একটি জলের পাইপকেও তিনি ভেঙে সেই পিট হোলটাকে সম্পূর্ণ জলমগ্ন করেন। এর ফলে কি হয়, তিনি একটা গান নেন এবং সেই গানটিকে তিনি মডিফাই করেন তার বুলেটগুলোকে কেটে কেটে। এবং যেহেতু তার জল সেই পিট হোলে ভর্তি হয়ে গেছে, সেই কি করে সেই বন্দুকটিকে সেই ওপরে গিয়ে ঢাকনাটি লিডের মধ্যে সেই বন্দুকের ট্রিগারটার মধ্যে একটি দড়ি বাঁধে এবং সে জলের মধ্যে ডুবে আসে। এবং যখন সেই টিমের মানে আলফা ডেল্টা ব্রাভো টিমের এজেন্টরা যায় তাকে সেই স্থান থেকে ধরবে বলে, সে কি করে তখন সেই দড়িটিকে টেনে সেই ট্রিগারটি চালিয়ে দেন। এর ফলে কি হয়, সেই পিট হোলটা ব্লাস্ট করে দেয় এবং ব্লাস্ট করে সমস্ত যে এজেন্ট তার কাছে ছিল তারা সেই স্থান থেকে উড়ে যায়, মানে তার শরীরের প্রত্যেকটা চিহ্ন আর পাওয়া যায় না। এরপরে কি করে, সে দৌড়াতে থাকে, মানে S6 এই পিট হোল থেকে এসকেপ প্ল্যান করে পালিয়ে যেতে থাকে। কিন্তু সে সম্মুখীন হয় স্বয়ং লয়েড হ্যানসনের। লয়েড হ্যানসন তাকে মুখের মধ্যে পেপার স্প্রে মেরে দেয়, মানে অনেকটা সাইকোপ্যাথ, আবার অনেকটা তার মধ্যে মেয়েলি স্বভাব বা মহিলা ঘটিত স্বভাব আমরা দেখতে পারি। পেপার স্প্রে কে ইউজ করে, কিন্তু সে একটি পেপার স্প্রে ইউজ করেছিল, সেটি লয়েড হ্যানসন ইউজ করে S6 কে ধরাশায়ী করবে বলে। এবং তখন কি করে S6, তার হাতে থাকা একটি গ্রেনেড তিনি পিনটাকে খুলে তার পায়ের সামনে ফেলে দেয়। তখন লয়েড হ্যানসন তাকে বলে ওঠে তোর মধ্যে অনেক দম আছে, এবং এই বলে দুজনেই ঝাঁপ দিয়ে দেয় দুই প্রান্তে। সেই রুমটা তখন পুরো ধোঁয়াময় হয়ে যায় গ্রেনেডের আঘাতে। S6 কি করে সিঁড়ি দিয়ে নেমে যেতে থাকে, পেছন থেকে এসে তার দিকে ট্রিগার বা বন্দুক তাক করে লয়েড হ্যানসন। তাকে বলে এখান থেকে বেরোনোর রাস্তা নেই। কিন্তু এই সময় তার ত্রাতা হিসাবে উপস্থিত হয় পেছন থেকে মিরান্ডা। তিনি কি করেন, একটি ট্র্যাঙ্কুইলাইজার লয়েড হ্যানসনের পেছনে মারেন, এবং তখন লয়েড হ্যানসন সেই স্থানে অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপরে তিনি S6 কে বলেন গাড়ির ডিক্কিতে বসো। সে রাজি না হলে তাকেও ট্র্যাঙ্কুইলার দিয়ে অজ্ঞান করে সেই গাড়ির ডিক্কির মধ্যে মিরান্ডা বন্ধ করে দেয়। গাড়ি চালাতে চালাতে মিরান্ডা স্থির করেছিল যে S6 কে নিয়ে সে CIA হেডকোয়ার্টারে যাবে। কিন্তু চলমান গাড়িতে শায়িত অবস্থায় হঠাৎই জ্ঞান ফেরে S6। সে পেছন থেকে মিরান্ডাকে বলে যে মিরান্ডা আসলে কি করতে চাইছে, তার প্ল্যান কি। তখন মিরান্ডা তাকে বলে তুমি হলেন এমন একজন ব্যক্তিত্ব যার জন্য আমার ক্যারিয়ার পুরো উজাড় হয়ে গেছে, একদম নষ্ট হয়ে গেছে। তোমার জন্য আমাকে সাসপেন্ড করা হয়েছে এবং তোমার জন্য আমাকে গাদ্দার হিসাবে সন্দেহ করা হচ্ছে, তাই তোমাকে আমি নিয়ে যাচ্ছি CIA হেডকোয়ার্টারে। তুমি ওখানে গিয়ে বয়ান দেবে যে তোমার সাথে আমার কোনো লিঙ্ক নেই, এবং তোমার কাছে যা ডিভাইস আছে তুমি সেটা সাবমিট করবে CIA। তখন S6 তাকে বলে এতে লাভ কি, কারণ আমার কাছে যে ডিভাইসটি আছে তার মধ্যে ড্যানি কারমাইকেলের অনেক গোপন তথ্য আছে এবং সেটা পুরোপুরি এনক্রিপ্টেড, এবং আমি S4 অর্থাৎ ডাইনিং কার সিয়েরা প্রোগ্রামের একটা অংশ তিনি মিরান্ডাকে বলে দেন। এবং তিনি তাকে বলেন যদি CIA নিজের কাজ হয়ে যাওয়ার পর S4 কে মেরে দিতে পারে তাহলে তোমাকেও একদিন মেরে দিতে পারে, এবং কে জানে আমাকেও একদিন হয়তো তারা পৃথিবী থেকে এলিমিনেট করে দিতে পারে। তখন মিরান্ডা গাড়ি থামাতে বাধ্য হয়। তখন S6 তাকে বলেন যে এর উত্তর একমাত্র খুঁজে পাবো আমরা প্রাগের একটি অ্যাড্রেসে, কারণ ওই ডিভাইসে কি আছে এটা জানার জন্য আমাদের প্রাগে যেতে। সিন শিফট হয় ভিয়েনার রাজধানী প্রাগের একটি দৃশ্য, যেখানে দেখা যায় মিরান্ডা একটি ডোরবেল বাজাচ্ছে এবং
ওপরে এক রুমে শাটরতো এক মহিলা বসে সিগারেট খাচ্ছে। তিনি এগিয়ে আসেন এবং ডোর বেলে কে আছে তার উত্তরের জবাব দেন। তিনি জানতে পারেন যে মিরান্ডা সাথে করে S6 অর্থাৎ সিয়েরা 6 বা জেনরিকে এনেছে। জেনরি হলেন এমন একজন ব্যক্তিত্ব যাকে মার্গারেট হিল অর্থাৎ CIA এর ফর্মার ডিরেক্টর খুব স্নেহ করতে। তারা উপরে যায় এবং জানতে পারে যে মার্গারেট হিলের ক্যান্সার হয়েছে এবং মাত্র 3 মাস বাকি আছে তার জীবনের। এবং তাদের মধ্যে কথোপকথন হতে হতে মার্গারেট হিল একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেন মিরান্ডাকে। তিনি বলেন যে ড্যানি কারমাইকেল অনেক ইল্লিগাল কাজকর্ম করছিল, সে CIA এর কে ইউজ করছিল নিজের হিটিং স্কোয়াড হিসাবে এবং পৃথিবী থেকে সমস্ত সেই মানুষগুলোকে সরিয়ে দিচ্ছিল যারা তার পক্ষে ক্ষতিকারক। সে নিজের ইচ্ছা মতো CIA কে চালাচ্ছিল এবং এই তথ্য সংগ্রহ করেছিল S4 অর্থাৎ ডাইনিং কার, যিনি তাকে ব্ল্যাকমেল করছিল এবং বলছিল যে তুমি যদি তার কথা মতো না চলো তাহলে তাকে এক্সপোজ করে দেবে S4 বা ডাইনিং কার এবং দৃশ্যে যাকে আগেই মেরে দেওয়া হয়েছে। এবং এই ঘটনা যখন চলতে থাকে তখন সেই স্থানে চলে আসে হ্যানসেন বা লয়েড হ্যানসেনের ডেল্টা, ব্রাভো এবং আলফা টিম। সে কি করে জানতে পারলো? কারণ এই সিকোয়েন্স আমরা দেখতে পারি যে ফিটজরয়কে তারা টর্চার করছিল, তার নখ উবড়ে নিচ্ছিল, কিন্তু তাতেও ফিটজরয় মুখ খোলেনি। কিন্তু যখন তাকে তার ভাগ্নিকে মেরে দেওয়ার হুমকি দেওয়া হয় সে এই অ্যাড্রেসটি বলে দিতে বাধ্য হয়। আর এই মার্গারেট হিলি হলো ডোনাল্ড ফিটজরয়ের বোন এবং এই স্থানে পৌঁছেই মার্গারেট হিলের সেই অ্যাপার্টমেন্টের মধ্যে গুলি বর্ষণ করতে থাকে আলফা, ডেল্টা, ব্রাভো টিমের সমস্ত কোঅপারেট বা কোভার্ট অপসরা। কিন্তু লাভ কিছু হয়নি। কিন্তু যখন তারা একটি গ্রেনেড ছুড়ে দেয় তখন মার্গারেট হিল কোনো রকমে তাদেরকে বাঁচাতে সক্ষম হয় এবং তিনি তখন একটি বুদ্ধিমত্তার পরিচয় দেন। তিনি কি করেন? S6 কে একটি বেসমেন্টে বন্ধ করে দেন। যেহেতু মিরান্ডা আগেই সেই স্থান থেকে পালিয়ে গেছিল, তার হাতে কোনো রাস্তা ছিল না এবং তাদেরকে সরিয়ে দিয়ে তিনি একটি চেয়ারের মধ্যে শান্ত হয়ে বসে থাকেন, কারণ তিনি জানতেন যে তার মৃত্যু খুবই কাছে। তার হাতে আর 3 মাসও নেই। তিনি কি করেন? একটি গ্রেনেড হাতে রাখেন, সরি গ্রেনেড না, তিনি কি করেন? হাতে একটি লাইটার রাখেন এবং গ্যাস অন করে দেন। যেহেতু গ্যাস রিলিজ করে দেয়, কিছু এজেন্ট তার দিকে এগিয়ে আসে বন্দুক নিয়ে তাকে মারার জন্য। তখন তিনি লাইটারটা টিপে দেন এবং সমস্ত অ্যাপার্টমেন্ট উড়ে যায়। S6 তখন রাস্তা দিয়ে দৌড়ে আসছিল, কিন্তু সে তার শেষ রক্ষা করতে পারে না। সে তার সেই স্নেহের মানুষটা মার্গারেট হিলকে বাঁচাতে পারে। মার্গারেট হিল যখন তার অন্তিম শ্বাস নিচ্ছিলেন তখন রাস্তা দিয়ে দৌড়াতে দৌড়াতে আসছিলেন S6 বা জেন্ট্রি তাকে বাঁচানোর জন্য। কিন্তু শেষ রক্ষা যেহেতু হয় না, তার সাথে তখন সেই স্থানে উপস্থিত হয়ে যায় প্রাগ পুলিশ। তখন তাদের সাথে S6 এর একটা খণ্ডযুদ্ধ বা দ্বন্দ্বযুদ্ধ বাঁধে। কিন্তু তার যেহেতু অ্যাসাসিন লেভেলের স্কিল এবং স্কিল সেট, তাকে মারা প্রাগ পুলিশের সম্ভব হয়নি। সে তাদেরকে ধরাশায়ী করে সেই স্থান থেকে পালিয়ে যায়। কিন্তু পালানোর সময় কি হয়, একটা গলি দিয়ে যখন সে বেরোয় একটি গাড়ি এসে তাকে ধাক্কা মারে এবং তার অ্যাক্সিডেন্ট হয় এবং সে মাটির মধ্যে লুটিয়ে পড়ে এবং এই সুযোগটাকে কাজে লাগায় প্রাগ পুলিশ। তখন তারা S6 কে অ্যারেস্ট করে নেয়। অ্যারেস্ট করে একটি পার্কে নিয়ে যায় এবং এইখানে আমরা একটা অনবদ্য লেভেলের একটা অ্যাকশন সিকোয়েন্স দেখি। হলিউডের এটাই হলো একটা বিশেষত্ব, যে কোনো লেভেলের সিনেমা করতে এরাই একমাত্র পারে এবং এই দৃশ্যটা হলো তারই পরিচয়। তাকে নিয়ে যায় একটি জনবহুল একটা পার্ক এবং সেখানে নিয়ে গিয়ে একটি রডের সাথে তার হ্যান্ডকাফটা ওখানে আটকে দেওয়া হয় এবং এই জিনিসটা তাকে যে অ্যারেস্ট করা হয়েছে এটা স্যাটেলাইটের মাধ্যমে দেখছিল লয়েড হ্যানসেন। তার কাছে যেহেতু একটা এফিসিয়েন্ট লেভেলের একটা ব্যাকআপ টিম ছিল, একটা টেকনিক্যাল টিম ছিল, তা এর মাধ্যমে এদেরকে ইউজ করে যে কোনো জায়গায় সে স্যাটেলাইট দিয়ে দেখতে পারতো এবং কোথায় আছে জেনরি বা S6 সেটাও লয়েড হ্যানসেন জানতো। এবং এখানে কি করে, সে তার ডেল্টা টিমকে পাঠায় এই সিচুয়েশনটা ডিল করার জন্য বা S6 কে মেরে দেওয়ার জন্য। কিন্তু S6 কে মারা কি অতটাই সহজ? না, এতটা সহজ নয়। তারা গিয়ে শুরু করে গুলি চালানো এবং সেখানে ছিল প্রাগ পুলিশ এবং প্রাগ পুলিশের সোয়াট টিম এই ডেল্টা টিমের স্কিলের কাছে তাদের যে সামর্থ্য, তাদের যে স্কিল, তা খুবই ক্ষীণ হয়ে যায়। ডেল্টা টিম সম্পূর্ণ ধূলিসাৎ করে দেয় এই স্কোয়াড টিম বা ভিয়েনা পুলিশের বা প্রাগ পুলিশের এই সোয়াট টিমটাকে। কিন্তু তাদের পক্ষে তখনও সম্ভব হয়নি জেনরি বা S6 কে মারা। S6 কে স্কিল এতটাই মারাত্মক লেভেলের যে সে প্রাগ পুলিশের একটি বন্দুক নেয় এবং সেই বন্দুকটা দিয়ে ডেল্টা টিমের ওপর গুলি চালাতে শুরু করে এবং তার গুলি যেই শেষ হয়ে যায় সে নিজের হ্যান্ডকাপের মধ্যে গুলি মেরে নিজেকে রিলিজ করার চেষ্টা করে, কিন্তু সে দেখে বন্দুকের মধ্যে গুলি নেই। তার কপাল এতটাই খারাপ। এবং এরপর লয়েড হ্যানসন কি করে, ব্রাভো টিমকে সেই স্থানে মুভ করা। ব্রাভো টিম যেই আসে তখন আবার শুরু হয় এক গুলিযুদ্ধ এবং এখানে আমরা দেখতে পারি যে একটি বন্দুক নিয়ে আরো একটি বন্দুক সংগ্রহ করে S6 বা জেন্ড্রি তখনও মারামারি করে যাচ্ছে তাদের সাথে বা সেই ব্রাভো টিমের সাথে। ব্রাভো টিমও অসমর্থ হয় তাকে মারার জন্য। তখন কি হয়, একটি বন্দুক নিয়ে সে নিজের হ্যান্ডকিপটাকে গুলি মেরে নিজেকে রিলিজ করে এবং সেই স্থান থেকে পালিয়ে গিয়ে
যেহেতু তখন প্রাগ পুলিশ এবং ব্রাভো টিমের মধ্যে যুদ্ধ চলছিল, এই সুযোগটাকে কাজে লাগায় জেন্ট্রি বা S6। সে কি করে, একটি ট্রাম বা ট্রেনের মধ্যে গিয়ে আশ্রয় নিয়ে নেয় এবং সেই স্থানে ওত পেতে থাকে কেউ তার উপর হামলা করলে তাকে গুলি মারার জন্য। ব্রাভো টিমের এক সদস্য এগিয়ে যায় এবং সে তখন তার পায়ে গুলি মারে এবং সেই চলন্ত ট্রেনের মধ্যে শুরু হয় এক অনবদ্য অ্যাকশন সিকোয়েন্স, যেটা আমি আগেই বলেছি। এদের বিশেষত্ব হলো VFX এবং অ্যাকশন সিকোয়েন্স, যা আপনাকে বসিয়ে রাখবে পুরো সিনটাকে কভার করার জন্য, এবং এই সিনটাতে তাই হয়। শত্রু ছিল 100 এবং মিত্র ছিল S6 এর মোটে একজন বা একা। এবং এখানে বা এই ট্রাম বা ট্রেন অ্যাকশন সিকোয়েন্সে সে যখন একের পর এক শত্রুকে নরক দর্শন করার ছিল, সে হাঁফিয়ে উঠছিল। সে হয়তো ভেবেছিল যে তার ত্রাতা হিসাবে কেউ আসবে না, কিন্তু সেখানে উপস্থিত হয় এক লাল গাড়িতে করে একটি স্পোর্টস কার নিয়ে তার বন্ধু মিরান্ডা। মিরান্ডা কি করে, এই ডেল্টা, ব্রাভো এবং আলফা টিম যারা ছিল তাকে মারার জন্য এসেছিল, তাদেরকে তিনি গাড়ির ধাক্কায় এবং সেইখান থেকে তাদেরকে মারতে থাকেন। জেন্ড্রি চলন্ত ট্রামের মধ্যেই সেই ডেল্টা, আলফা এবং ব্রাভো টিমের সদস্যদের এক এক করে উড়াতে থাকেন। এবং যখন তারা ভেবেছিল হয়তো সব শত্রুই হয়তো শেষ হয়ে গেছে, সেখানে উপস্থিত হয় একটি কালো SUV-তে করে লয়েড হ্যানসনের ভাড়া করা কিছু অ্যাসাসিন, এবং তাদের কাছে ছিল অত্যাধুনিক রকমের একটা গ্রেনেড লঞ্চার। সেই S6 কে তাক করে সেই অ্যাসাসিনরা ট্রামের মধ্যেই গ্রেনেড লঞ্চ করতে থাকে। কিন্তু কতক্ষণ গ্রেনেড লঞ্চ করবে, কতক্ষণ? মিরান্ডা কি করে, একটি বুদ্ধিমত্তার পরিচয় দেয়। এই টিমটাকে আটকানোর জন্য তার কাছে স্পোর্টস কার ছিল, তিনি সেটাকে স্যাক্রিফাইস করেন। তিনি সেটি দিয়ে সেই কালো SUV-টিকে ধাক্কা মারেন এবং SUV-টি তখন পাল্টি খেয়ে যায় এবং শেষমেশ তারা শেষ শত্রু এবং শেষ রক্ষা পায় এই আলফা, ডেল্টা এবং ব্রাভো টিমের কাছ থেকে। জীবনে প্রথমবার লয়েড হ্যানসেনকে একটা বড় পরাজয়ের শিকার হতে হয়। হেরে যাওয়া লয়েড হ্যানসেনকে সুজান, অর্থাৎ ড্যানি কারমাইকেল সুজানকে পাঠিয়েছিল এই অপারেশনের অ্যাসিস্ট্যান্ট হিসাবে। তিনি তাকে জিজ্ঞাসা করেন যে তোমার যোগ্যতা কি, এবং ঠিক এই সময় যখন লয়েড হ্যানসনের মনে হচ্ছিল যে সে হেরে গেছে, তখন তার কাছে কল আসে এক লোন উলফের। এখানে লোন উলফ হিসাবে আমরা দেখতে পারি দক্ষিণী স্টার ধানুষকে, যার কাজ হলো লোন উলফ হিসাবে কাজ করা, এবং তিনি লয়েড হ্যানসনকে বলেন টার্গেটের উপর তিনি নজর রাখছেন এবং তাদের পিছু নিচ্ছেন, এবং এও আশ্বাস দেন যে তাদের থেকে তিনি সেই পেন ড্রাইভ বা অ্যাসেটটি তিনি সংগ্রহ করে তাকে দিয়ে দেবেন। এরপরে আমরা দেখতে পারি মিরান্ডা এবং S6 তারা দুজনে মিলে ঠিক করছে যে ক্লেয়ারকে তারা কোথায় পাবে, এবং তার বুকে যেহেতু একটি পেসমেকার বসানো আছে, সেটিকে ট্রেস করা একটি হাসপাতাল থেকেই সম্ভব। তারা কি করে, তখন একটি হাসপাতালে যায় এবং একটি নার্সের আই কার্ড নিয়ে একটি টেকনিক্যাল রুমে গিয়ে তারা পৌঁছায়, এবং সেখানে গিয়ে তারা জানতে পারে যে ক্লেয়ার একটি নির্জন স্থানে ক্রোয়েশিয়ার কোনো এক লোকেশনে তাকে বন্দি করে রাখা হচ্ছে। তাই তারা তখন ঠিক করে তাদেরকে ক্রোয়েশিয়ায় যেতে হবে, এবং ঠিক এই সময় তারা যখন হাসপাতাল ছেড়ে বেরোতে যাবে, সেখানে মার্কাটারি মেজাজে উপস্থিত হয় লোন উলফ বা দক্ষিণী স্টার ধানুষ। এবং এখানে দেখানো হয় যে লোন উলফের যা অ্যাকশন স্টান্ট বা স্কিল আছে, তার কাছে মিরান্ডা এবং S6 দুজনেই ম্লান হয়ে যায়। মানে তারা দুজনেও মিলেও লোন উলফকে আটকাতে পারে না, এবং তাদের থেকে তিনি তার অ্যাডাপ্টেশন স্কিল দেখিয়ে, তার অ্যাকশন যে ক্যাপাসিটি আছে সেটা দেখিয়ে তাদেরকে ধরাশায়ী করে সেই স্থান থেকে বেরিয়ে যায় অ্যাসেট সমেত। এবং তার পিছু করতে করতে যখন এক বন্দুক দিয়ে মিরান্ডা লোন উলফকে মারতে যায়, সেটা সম্ভব হয় না, কারণ যে বন্দুকটা তিনি ইউজ করছিলেন সেটা S6 তাকে দিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেই বন্দুকে কোনো গুলি ছিল না, এবং সেই স্থান থেকে বেঁচে ক্রোয়েশিয়ার সেই দুর্গে পৌঁছে যায় লোন উলফ। মিরান্ডা এবং S6 এই দুজনের পক্ষে লয়েড হ্যানসনের ক্রোয়েশিয়ার যে দুর্গটি ছিল সেটা পেনিট্রেট করে তাদেরকে ভেতরে গিয়ে ফিটস এবং ক্লেয়ারকে রেস্কিউ করা কোনোভাবেই সম্ভব ছিল না। এবং অন্যদিকে আমরা দেখতে পারি যে লোন উলফ সেই অ্যাসেটটি যেটা কালেক্ট করেছিল সেটি তিনি লয়েডকে দিতে চান, এবং লয়েড তা দেখে খুবই খুশি হন এবং তাকে তার টাকা দিয়ে সেখান থেকে দফা করে দিতে বলেন তার এজেন্টে। এবং এই সময় মিরান্ডা তাদেরকে ডিস্ট্র্যাক্ট করার জন্য কি করেন, তিনি যে চারিদিকে যে চপারটি ঘুরছিল সেই দুর্গের চারিদিকে, তার মধ্যে একটি রকেট লঞ্চ করেন, এবং সেই সময় কি হয়, চপারটি ধরাশায়ী হয়ে যায় এবং একটি জলাশয়ে পড়ে যায়। এবং এই দৃশ্যটি যখন দেখতে পায় লয়েড হ্যানসন, তিনি বুঝতে পেরে যায় এটা কার কাজ। তিনি সঙ্গে সঙ্গে তার ডেল্টা, ব্রাভো, আলফা টিম নিয়ে তিনি অ্যালার্ট হয়ে যান এবং এগিয়ে যায় এর একটা সদুত্তর বা কাউন্টার অ্যাটাক করবে বলে। এবং অন্যদিকে আমরা দেখতে পাই যে ফিটস এবং তার ভাগ্নি ক্লেয়ারকে রেস্কিউ করবো বলে অন্য রাস্তা নেয় S6। বেশ, মিরান্ডা কি করেছিল, তাদেরকে
ডিস্ট্র্যাক্ট করবে বলে এই চপার লঞ্চ, গুলি এইসবের ব্যবস্থা নিয়েছিল। এবং যেটি বুঝতে পেরে গেছিল স্বয়ং লয়েড হ্যানসেন নিজে, তিনি বুঝতে পেরে গেছিল যেটা একটি ডিকয় বা তাদের মনোযোগটিকে অন্যদিকে সরানোর জন্য, এবং তিনি সেই স্থান ত্যাগ করেন এবং তিনি দৌড়ে যান ফিটস এবং তার ভাগ্নিকে যেই রুমে বন্দি করে রেখেছিলেন সেখানে। কিন্তু সেখানে গিয়ে দেখেন আগেই S6 তার কাজ করে ফেলেছে এবং সেই রুমটি ফাঁকা। সে কি করেন, তখন সমস্ত আলফা ডেল্টা ব্রাভো টিমকে অ্যালার্ট করে দেন এবং তিনি বলেছেন যে তারা বিল্ডিং এর মধ্যেই আছে এবং তাদেরকে যাতে কোনোভাবেই এই বিল্ডিং ছেড়ে না যেতে দেওয়া হয়। এবং অন্য প্রান্তে আমরা দেখি যে মিরান্ডা নিজের কাজ তখনও করে যাচ্ছে। তাকে স্পট করতে পারে সুজান তার টেকনিক্যাল কম্পিউটারের মধ্যে। কিন্তু ততক্ষণে যখন তারা পজিশন নিচ্ছিল, মিরান্ডা কি করে, একটি রকেট লঞ্চ করে দেন সেই আলফা টিমের টেকনিক্যাল ঘরের মধ্যে এবং ততক্ষণাৎ তারা একদম সেই রুমটি ধোঁয়ায় ভরে যায়। এরপর মিরান্ডা কি করে, পৌঁছে যায় সেই আলফা টিমের ঘরের মধ্যে সেই ডিভাইসটি কালেক্ট করবে বলে। এবং এখানে এই একটা অ্যাকশন সিকোয়েন্স আমরা দেখতে পাই যেখানে আমরা দেখি লোন উলফ এবং মিরান্ডা তাদের অ্যাকশন স্কিল এবং তাদের যে অ্যাকশন ক্যাপাবিলিটি আছে তা একে অপরকে দেখাচ্ছে। এবং তাদের মধ্যে যে খণ্ডযুদ্ধটি চলছিল, লোন উলফ প্রায় মিরান্ডাকে মেরেই ফেলেছিল, কিন্তু হঠাৎ করে তার মনে হলো যে এই কাজ তার করা সম্ভব নয় এবং হঠাৎই সে মিরান্ডাকে ছেড়ে দেয় এবং যে ডিভাইসটি তার কাছে ছিল সেই মিরান্ডাকে হ্যান্ড ওভার করে বলে যে লোকগুলোর জন্য আমি কাজ করছিলাম, আমি ভেবেছিলাম তারা সম্মানীয় ব্যক্তিত্ব, তারা দেশভক্ত, কিন্তু না, তারা মোটেও সম্মানীয় ব্যক্তিত্ব নয়, আমি এদের জন্য আর কাজ করবো না, আর এই যে ডিভাইসটা দেখছো এটা আমি তোমায় দিয়ে দিলাম, এটা আজ থেকে তোমার। এই বলে লোনুল সেই স্থান থেকে বিদায় নেয়। শুরু হয়ে যায় আরেকটি দৃশ্য যেখানে আমরা দেখি S6, ফিটজরয় এবং ক্লেয়ার এক্সট্রাকশন পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু তাদের উপর গুলি বর্ষণ করে লয়েড হ্যানসেন। এবং তারা যখন পালিয়ে যাচ্ছিল এই সময় একটি গুলি পেটের ওপর হয়ে যায় ফিটজরয়ের এবং তিনি তখনও দৃঢ় ব্যক্তিত্ব দেখায় এবং তিনি তার ব্যক্তিত্বে যে দৃঢ়তা তা প্রমাণ করেন। তিনি S6 কে অর্ডার দেন যে তার আর এই স্থান থেকে বেরোনো সম্ভব নয় কারণ তার গুলি লেগেছে। S6 তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও তিনি বলেন যে না, আমি বাঁচবো না, এটা তুমিও জানো, তাই তোমার মাথা আর না লাগিয়ে আমার ভাগ্নিকে বাঁচাও এবং এই স্থান থেকে বিদায় নাও, আর যাওয়ার আগে আমাকে একটা গ্রেনেড দিয়ে যাও যাতে আমি শেষমেশ এই গ্রেনেডটি ইউজ করতে পারি। এবং এই বলে ক্লেয়ার এবং S6 জলে ঝাঁপ দেয়। এরপর আমরা দেখি যে ফিটজকে ধরতে এসে যখন তাকে পাল্টি দেন বা উল্টে তাকে দেখতে যান যে তিনি বেঁচে আছেন কিনা, লয়েড হ্যানসেন জানতে পারে যে তার হাতে একটি গ্রেনেড আছে এবং লয়েড হ্যানসেন খুবই শিয়ালের মতো চালাক। সে কি করে, নিজেরই একটি এজেন্টকে সামনে এনে ফেলে নিজেকে বাঁচানোর জন্য এবং যখন বোমটি ব্লাস্ট করে সে ঝাঁপিয়ে জলে পড়ে যায়। সে জলে ঝাঁপ দিয়ে তখনও ক্লেয়ার এবং S6 কে ধরার শেষ চেষ্টা করে যায় এবং S6 এবং ক্লেয়ার যখন সেই জলে সাঁতার কাটতে কাটতে অপর প্রান্তে গিয়ে পৌঁছায়, তাদেরকে আবার আটকানোর চেষ্টা করে অন্য এক অ্যাসাসিন এবং তাকে যদি হ্যান্ডেল করে নেয়, কিন্তু সেই স্থানে এসে ক্লেয়ারকে আটক করে নিয়ে যেতে সক্ষম হয় লয়েড হ্যানসেন। লয়েড হ্যানসেন কি করেন, স্যার ভাগ্নিকে নিয়ে গিয়ে একটি পার্কের মধ্যে যায় এবং যার পিছু করতে করতে সেই পার্কে পৌঁছে যায় স্বয়ং S6 নিজে। S6 প্রচন্ড নাছোড়বান্দা একজন ব্যক্তিত্ব ছিল, তিনি ডিসাইড করে ফেলেছিলেন যে তিনি ক্লেয়ারকে বাঁচাবেন, নাহলে এখানেই তার শেষ সমাধি তিনি নিজেই করে ফেলবেন। এবং সে পার্কে গিয়ে তিনি দেখেন যে লয়েড হ্যানসেন তার মাথার মধ্যে সেই গানটি ধরে আছেন বা টর্চ গানটি ধরে আছেন এবং তাকে বলছেন চলো, ইঁদুর বেড়ালের খেলা তো অনেক হয়েছে, এবার পুরুষের মতো এই সমস্যাটার সমাধান করা যাক। এবং এতে রাজি হয়ে যায় S6 নিজে। অর্থাৎ তারা চাইছে যে হ্যান্ড টু হ্যান্ড ব্যাটেলের মাধ্যমে একে অপরকে গুলি না চালিয়ে এই সমস্যার সমাধান করুক বা কে বেশি শক্তিশালী, যেটা আমরা জঙ্গলে দেখে থাকি যখন দুই বাঘের মারামারি হয় এরিয়া দখল নিয়ে। এই সিন যেন মানে সেটিকেই আপনার সামনে তুলে ধরেছে। এবং যখন অ্যাকশন চলছিল, লয়েড হ্যানসেনের পক্ষে সম্ভব ছিল না, সে যতই হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট হোক না কেন, তার পক্ষে সম্ভব ছিল না একজন ব্ল্যাক সাইডে ট্রেন্ড হওয়া CIA কপ বা সিয়েরা 6 এর একজন এজেন্ট যে কিনা S6 এর মতো শক্তিশালী তাকে ধরাশায়ী করা। তার কাছে তার বাহুবল একটি পিঁপড়ের সমান হয়ে যায়। সে মার খেতে থাকে, কিন্তু মার খেতে খেতে শেষ পর্যন্ত সে একটি চাকু বার করে এবং সে তার পরিচয় দিয়ে দেয় যে সে কতটা কাপুরুষ, কিন্তু তাতেও সম্ভব হয় না। সে S6 কে খুব ভালোভাবেই আহত করে এবং তার হাত দিয়ে রক্তপাত হতে থাকে। কিন্তু এই সময় কি করে, লয়েড হ্যানসেন S6 কে জলের মধ্যে চুবিয়ে ধরেন এবং এই চুবিয়ে ধরাটাই তার কাল হলো। কারণ যখন তাকে চুবিয়ে ধরেছিল জলের মধ্যে তাকে মেরে দেওয়ার জন্য, S6 এর মনে পড়ে যায় এই সময় তার ছোটবেলাকার একটি কথা। তার বাবাও তাকে এইভাবেই টর্চার করতো, তাকে জলের মধ্যে চুবিয়ে তাকে মাচো ম্যান বানানোর চেষ্টা করতো এবং যেটা মোটেও পছন্দ ছিল না S6 এর।
এবং তার রাগ আরো চড়বড়িয়ে যায়। এই ঘটনাটা তার মনে পড়তেই সে সেই জল থেকে বেরিয়ে আসে এবং উল্টে লয়েড হ্যানসনের গলা চেপে ধরে এবং সেই যে একটা বাঁধন ছিল তার হাতের, সেটা থেকে বেরিয়ে আসা লয়েড হ্যানসনের পক্ষে সম্ভব ছিল না। এবং এই স্থানে এসে উপস্থিত হয় সুজান। সুজান কি করে তখন? লয়েড হ্যানসনকে গুলিবিদ্ধ করে এবং তাকে মেরে দেয়। এরপরে যখন S6 তাকে তার পরিচয় জানতে চায়, এইটি শোনার আগেই সুজান কি করে, S6 কেও পায়ে একটি গুলি মারে এবং তাকে বলে যে তোমার জন্য আমার অনেক সমস্যার সৃষ্টি হয়েছে। লয়েড হ্যানসনকে আমি মেরে দিলাম, কিন্তু এর মানে এই না যে তুমি বেঁচে যাবে। তুমি তখনই বাঁচবে যখন আমি ডিসাইড করব। তাই আমি যা বলবো তুমি তাই বয়ান দেবে। এবং এই যে ক্লেয়ার বলে মেয়েটি আছে, এও বাঁচবে যদি তুমি আমার কথা মতো। এবং এই দৃশ্য চলাকালীন আমরা দেখি ভোর হয়ে যায়। S6 কে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হয় আর্মি হসপিটালে এবং মিরান্ডাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয় CIA হেডকোয়ার্টারে। আর নিথর মৃতদেহ পড়ে থাকে লয়েড হ্যানসনের সেই ফাউন্টেন ঝর্ণার নিচে। এরপর সিন শিফট হয়, আমরা দেখি একটি আর্মি হসপিটালের দৃশ্য, যে হাসপাতালে এসে সুজান এবং কারমাইকেল জানতে পারে যে সেইখানে S6 আর নেই। সেই স্থান থেকে আর্মি বা মিলিটারি পুলিশদেরকে মেরে সেই স্থান থেকে চম্পট দিয়েছে। এরপরে আমরা দেখি একটি সেফ হাউসের দৃশ্য, যেখানে ক্লেয়ার গান শুনছে এবং তার কাছে হঠাৎ একটি এনভেলপ আসে যার মধ্যে লেখা থাকে প্লে ইট লাউড, অর্থাৎ তোমার গানগুলোকে জোরে বাজাও। যেহেতু সে মারামারির শব্দ, গুলির শব্দ সহ্য করতে পারতো না ক্লেয়ার, কারণ তার হার্ট ছিল খুবই দুর্বল, তার হার্টে ছিল একটু পেসমেকার। এবং এই সময় যখন গান বাজতে থাকে, S6 বা সিয়েরা 6 তার শেষ টাচ বা অ্যাকশনের শেষ টাচ দিতে থাকেন এবং দরজা খুলে হঠাৎই তিনি ক্লেয়ারকে দেখা দেন এবং ক্লেয়ারকে নিয়ে তিনি একটি কালো SUV করে সেই স্থান থেকে বেরিয়ে যান। এবং এইখানেই শেষ হয় বা যবনিকা পতন হয় এই সিনেমাটা সত্যিই একটা মজাদার সিনেমা। আপনাকে ছোট্ট একটি সিনেমা, কিন্তু আপনাকে কখনো উঠতে দেবে না একটু করে জন্য। যেমন আমরা দেখি ম্যাভরিকও এরকম একটা সিনেমা, সেরকমই এই দ্য গ্রেম্যানও এরকম একটা সিনেমা। তো আজকে এতটাই আমার এক্সপ্লেনেশন। আর আপনাদের কাছে একটা অনুরোধ রইল, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কারণ আপনি সাবস্ক্রাইব করলেই আমি মোটিভেশন পাবো আরো এরকম এক্সপ্লেনেশন ভিডিও আনার। আপনি যদি সাবস্ক্রাইব না করেন তাহলে হয়তো এই চ্যানেলটাই একদিন রান করবে না, বন্ধ হয়ে যাবে সাবস্ক্রাইবারের অভাবে। তাই চলি আজ বন্ধু, এতটাই ছিল সাথ।